সূর্যকিরণের প্রথম আলো ফুটতেই ঘুম ভেঙে গেল নিশাতের। রাতের মাঝে আদৌ কতটুকু ঘুম হয়েছে তা নিজেও জানে না। অর্থী ঘুমিয়ে আছে বিধায় তাকে আর ডাকল না। একেবারে স্নান করে ফ্রেশ হয়ে বের হলো। রুম থেকে বেরিয়ে করিডর পেরিয়ে নিচে নেমে এলো। দু একজন উঠেছে সবেমাত্র। হলরুমে আসতেই নিজের শাশুড়ির দেখা পেল। দেখতে পেতেই নিশাত খুশি মনে বলে উঠল, আম্মু আমি একটু বাইরে যাই, বাগানে। রিমি বেগম পুত্রবধূর কাছে এসে দাঁড়ালো। নিশাতের মুখটাকে ভালো করে পরোক্ষ করল। এখন আর থাপ্পড়ের দাগ স্পষ্ট নয়। ওনার তবুও খারাপ লাগলো। হাতটা বাড়িয়ে গালের ওপর রেখে ভারাক্রান্ত স্বরে জিজ্ঞেস করল, এখনও ব্যথা করছে? সকাল সকাল শাশুড়ির সামান্য আদর পেয়ে যেন মনটা আরও খুশিতে ভরে উঠল। মুখে হাসি ফুটিয়ে তুলে মাথা নাড়িয়ে না বোঝালো। রিমি বেগম পুনরায় একই স্বরে আওড়ালো, রায়ানের হয়ে আমি সরি বলছি, কষ্ট পেও না। আমার ছেলের রাগটা একটু বেশি। স্ত্রী হয়ে তার রাগটাকে প্রশমিত করার চেষ্টা করো। আরেকটা কথা। নিশাদ একটু উৎসুক হয়ে তাকাতেই রিমি নেওয়াজ আবার বলল, কাল তোমার জবাব দেওয়া উচিত ছিল। তুমি এবাড়ির বউ, কোনো আশ্রিতা নও, তাই পুনরায় কেউ কিছু বললে জবাব দিবে। আর রায়ান তোমার স্বামী, তাই নিজের অধিকার নিজে বুঝে নিতে শেখো। যত ছেড়ে দিবে দেখবে ততই মানুষ তোমার জিনিস কেড়ে নেওয়ার চেষ্টা করবে। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? নিশাদ মাথা নাড়িয়ে সায় জানিয়ে মুখে বলল, কালকের জন্য দুঃখিত আম্মু, এবার আমি যাই। যাও। পারমিশন পেতেই শাশুড়িকে পাশ কাটিয়ে সদর দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। বাড়ির বাইরে রাস্তা ব্যতীত ছোট ছোট সবুজ রঙের ঘাসে আবৃত। নিশাদ ছোট ছোট ঘাসগুলো পায়ে মারিয়ে বাগান জুড়ে ঘুরে বেড়ালো। গাছের পানে তাকিয়ে দেখল অনেক গাছে অনেক ধরনের ফল ধরেছে। পেয়ারা গাছে অনেক পেয়ারাও ধরেছে। পেয়ারা দেখতেই নিশাদ খুশি হলো। মনে মনে ভেবে নিল ছুটির দিনে অর্থী আপুকে নিয়ে পেয়ারা মাখা খাবে। ভেবে সেখান থেকে ঘুরে তাকাতেই রায়ানকে দেখতে পেল। রায়ান ওয়ার্কআউটের জন্য বেরিয়েছিল, তবে বের হতেই বাগানের দিকে তাকিয়ে নিশাদকে দেখতে পেয়ে থেমে গেল। তখনই নিশাতও ফিরে তাকানোতে চোখাচোখি হয়ে গেল। রায়ান নিজের রাস্তা পরিবর্তন করে বউয়ের কাছে এগিয়ে এলো। নিশাতের থেকে একটু দূরে দাঁড়িয়ে শীতল কণ্ঠে আওড়ালো, গুড মর্নিং চড়ুই পাখি। নিশাত এক পলক তাকিয়ে দৃষ্টি অন্যদিকে ফেলে সেও শান্ত স্বরে জবাব দিল, গুড মর্নিং। চোখ ঘুরিয়ে নেওয়ায় রায়ান ভ্রু কুঁচকে তাকালো, তবে সে বিষয়ে কিছু না বলে নতুন করে আওড়ালো, নিজের স্বামীর সাথে হাঁটতে যাবেন মিসেস নেওয়াজ? সকাল সকাল এমন সম্বোধন নিশাতের মনের গভীরে গিয়ে লাগলো। বুকটা ধক করে উঠল। তার স্বামী কথাটা শুনতেই খুশিতে মন নেচে উঠল। তবে তার কিছুই মুখে প্রকাশ করল না। একবার ইচ্ছে হলো সাথে যেতে, আবার কি মনে করে বলে উঠল, না, অন্য কোনো দিন ভেবে দেখব। অসম্মতি পেয়ে রায়ান ভাবলেশীন বলে উঠল, ওকে, অ্যাজ ইয়োর উইশ। বলে রায়ান দাঁড়িয়ে রইল। রায়ানকে যেতে না দেখে নিশা তার চোখে একবার তাকালো। পুনরায় চোখ সরিয়ে শুধালো, আপনি তো এখনও হাঁটা শুরুই করেননি, তাহলে এত ঘেমে আছেন কেন? রায়ান তৎক্ষণাৎ প্রশ্ন জুড়ে দিল, এতদিনে শ্বশুরবাড়িটা ঘুরে দেখেননি তাই না? আর নিজের স্বামীর বিষয়েও কিছু জানেন না তাই মিসেস? এই লোকটা শুরু করেছে কি? কাল মারার পর থেকে যেন এক একটা চমক দিয়ে যাচ্ছে। তার ছোট শরীর আর মনটাকে শেষ করে দেওয়ার পায়তারা করছে বুঝি? না হলে বারবার এমন সম্বোধন কেন আওড়াচ্ছে? নিজের বুকের কম্পন তীব্রভাবে অনুভব করল নিশাত। রায়ান যাতে বুঝতে না পারে তাই তার থেকে একটু সরে দাঁড়িয়ে জবাব দিল, না, এখনও দেখিনি। তাহলে দেখে নিয়েন, আর জেনে নিয়েন এ বাড়িতে একটা জিম রুমও আছে। আর আপনার স্বামী রোজ সকালে জিম করে দেন বাইরের হাওয়া গায়ে লাগাতে দৌড়াতে বের হয়। আর সাথে স্বামীর পছন্দগুলোও জেনে নেবেন। এতবার স্বামী শব্দটা শুনে নিশাত শুষ্ক ঢোক গিলে দ্বিধাগ্রস্ত স্বরে শুধালো, বারবার স্বামী শব্দটা আওড়াচ্ছেন কেন? এমনি বললেই তো বুঝতে পারি। রায়ান নিশাতের পানে ভালো করে দৃষ্টি দিল। নিশাত অন্যদিকে ঘুরে থাকায় মুখটা আর দেখতে পেল না, আর না তো দেখার চেষ্টা করল। সেখান থেকে ঘুরে পুনরায় নিজের গন্তব্যের দিকে অগ্রসর হতে হতে আওড়ালো, যাতে আপনি স্মরণে রাখতে পারেন আপনি কারো স্ত্রী, আপনার একটা স্বামী আছে, আর পরবর্তীতে কেউ আপনাকে বাড়ির আশ্রিতা বলে দাবি করলে আপনি তার যথাযথ জবাব দিতে পারেন। সরল জবাব পেয়ে যেমন ভালো লাগলো, তেমনি রায়ানের যাওয়ার পানে তাকিয়ে নিশাত মুখে ভেঙচি কাটতেও ভুলল না। তেড়া খাঁটাস একটা, মুখে ভালো করে বুঝিয়ে বললেই হয়, অথচ কাল তাকে কত জোরে একটা থাপ্পড় লাগালো। ইস, কি ব্যথা পেয়েছিল! কথাটা ভাবতেই বাম গালে একটা হাত চলে গেল। মনের মাঝে যতটুকু কষ্ট বা অভিমান জমা ছিল তাও সকাল সকাল স্বামীর কণ্ঠ থেকে অস্পষ্ট ভাষায় স্ত্রীর মর্যাদা পাওয়ায় তাও শেষ হয়ে গেল নিশাতের। স্বামীর যাওয়ার পানে আরও ক্ষণকাল তাকিয়ে থেকে বাড়ির ভিতরে প্রবেশ করল। এতক্ষণে অনেকেই উঠে পড়েছে। হলরুমে দুই শাশুড়িকে একসাথে দেখতে পেয়ে সালাম জানালো। তারপর কিচেনে গিয়ে স্বইচ্ছা চায়ের পানি বসালো। রিমি বেগম দেখেও কিছু বললেন না। চা বানানো শেষ করে তা ট্রেতে সাজিয়ে নিল, আর 2 কাপ দুই শাশুড়ির দিকে বাড়িয়ে দিল। রিমি বেগম নির্লিপ্ত চিত্তে তা গ্রহণ করলেও সাথী বেগমের কপালে দুটো ভাঁজ দৃশ্যমান হলো। নিশাত ট্রে নিয়ে কিচেন থেকে বেরিয়ে এসে শ্বশুরদের দিল। তখনই আয়ানকে নিচে নামতে দেখা যায়। ভাই সমতুল্য দেবরের সাথে নিশাতের তেমন দেখাও হয় না, আর কথাও শুধু সকাল আর রাতের ডিনারে যা দেখা আর কথা হয় এই আর কি। আজ সামনে পেতেই একটা চায়ের কাপ নিয়ে তার সামনে দাঁড়িয়ে বলে উঠল, ভাইয়া এই নিন চা, আমি বানিয়েছি, খেয়ে বলুন কেমন হয়েছে।
মিষ্টি স্বরের বুলি শুনে আয়ান নিজেও মিষ্টি হাসি উপহার দিয়ে চায়ের কাপটা নিয়ে নিল। হাসি মুখে প্রত্যুত্তরে বলল, ধন্যবাদ ভাবি। চা খাওয়ার পরে সবার প্রশংসা পেয়ে নিশাত পুনরায় কিচেনে গেল। শাশুড়িদের সাথে কাজে হাত বাটালো। নিজ শাশুড়ির উদ্দেশ্যে বলল, আম্মু, আজ আমি কিছু রান্না করি? কাল এমন ঘটনার পরেও মেয়েটার মুখে স্নিগ্ধ হাসির পরশ দেখে রিমি বেগম খুশি হলো। নিশ্চয়ই তার ছেলেটা সব ঠিক করে নিয়েছে। মেয়েটাকে বাধা দিতে চাইল না, তাই সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে করো, তবে ক্লাস আছে তোমার, তাই যা করার দ্রুত করো। নিশা আলতো হেসে দ্রুত কাজে হাত চালালো। নিশাতের কর্মকাণ্ড দেখে সাথী বেগম ভ্রুকুচকে ঠেস মেরে বলে উঠল, স্বামীর হাতে চর খেয়েই মাথা গেছে নাকি তোমার? না হলে মার খাওয়ার পরেও কে এত হাসি খুশি থাকে? আবার এত কাজও করছো যে? ছোট জায়ের কথা শুনে রিমি বেগম কঠোর চাহনি দিলেও নিশাত মুচকি হেসে সাথী বেগমের গা ঘেঁষে দাঁড়ালো। মুখটা নামিয়ে কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, শুধু থাপ্পড়ই মারেনি, আরও অনেক কিছু করেছিল আপনার ছেলে। এসব তারই ফল। শুনবেন না কি করেছিল আপনার ছেলে বন্ধ রুমের মধ্যে? কথা শেষ করে মুখ তুলে সাথী বেগমের মুখের দিকে তাকিয়ে একটা লাজুক হাসি দিল নিশাত। অমন কথা শুনে আর এমন লাজুক হাসির মানে বুঝতে পেরে সাথী বেগম দাঁত কটমট করে উঠল। নির্লজ্জ মেয়ে, শাশুড়িকে কী সব বলছে? ঠিকই বলেছি, থাপ্পড় খেয়ে তোমার মাথাই গেছে। নিশাত উত্তর দিল না। চাচি শাশুড়িকে বেকায়দায় ফেলতে পেরে নিশাত ভীষণ খুশি হলো। তার থেকে সরে এসে পুনরায় হাসি মুখে নিজের কাজে মন দিল। কিছু সময় পরেই রায়ানের স্বর ভেসে এলো দূর থেকে। কফি চাইছে লোকটা। আজ শাশুড়ি কিছু বলা বা করার আগেই নিশাত পানি গরম করতে দিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো এগিয়ে আনলো। পুত্রবধূর কাজ দেখে রিমি বেগম উষ্ঠা খেল। তার ছেলে আর বৌমার কি হয়েছে? কাল থেকে তাদের শুধু অবাক করে দিচ্ছে। তবে বৌমার কাজে খুশি হলেন তিনি। ছেলে বৌমার মিল হলে তিনিই খুশি। মেয়েটা নিজেই তার দায়িত্ব আর অধিকার দুটোই বুঝে নিক, এটাই তিনি চান। নিশাত নিজের মতো কাজ সম্পন্ন করে কফির কাপটা একটা ট্রেতে নিয়ে স্বামীর রুমের দিকে ছুটে গেল। ভার্সিটি চত্বরে পা দিতেই দৃষ্টি হলো এলোমেলো। অস্থির দৃষ্টি আশেপাশে কাউকে খুঁজতে ব্যস্ত হলো। কতদিন হলো নিষ্ঠুর পুরুষটার কোনো খবর নেই। ফোন তো ধরেই না। চোখের তৃষ্ণা নিবারণের জন্য এক পলক দেখা পাওয়া ভার। মন মস্তিষ্ক সব যেন অস্থির, উচাটন হয়ে আছে নিষ্ঠুর পুরুষের জন্য। কিন্তু সে কি একবার হলেও তাকে মনে করেছে? নিশ্চয়ই করেনি। করলে অন্তত একবার কলটা তো রিসিভ করত। ভারাক্রান্ত মন নিয়ে আরেকটু সামনের দিকে অগ্রসর হলো। ভাগ্যবোধায় আজ সহায় হলো। অশান্ত মনটাকে শান্ত করতে কাঙ্ক্ষিত মানুষটার দেখা মিলল ক্যান্টিন সংলগ্ন বড় গাছটার নিচে। দুটো ছেলের সাথে দাঁড়িয়ে আছে। মানবকে দেখতেই যেন চোখের শান্তি হলো। এতদিন পরে দেখায় মনের কোণে অভিমানও জমল। ভাবল জাবেদ আর সামনে বলবে না কথা। পরক্ষণেই মনে হলো তার অভিমান বা কষ্ট কোনো কিছুতেই তো লোকটার কিছু আসবে যাবে না। সে কথা না বললে তো লোকটার আরও সুবিধে হবে তাকে ভুলে যেতে। কিন্তু এই সুযোগ লোকটাকে কখনো দিবে না অর্থী। ভাবনাকে বাস্তবায়িত করার জন্য গাছটি বরাবর অগ্রসর হলো অর্থী। নির্ভার তার দুই বন্ধুর সাথে দাঁড়িয়ে আছে। তার ভার্সিটিতে কোনো কাজই নেই, তবু এসেছে কেন? মেয়েটাকে একবার চোখের দেখা দেখতে বুঝি? জানে না নির্ভার। মনকে অনেক বুঝিয়ে ফোন রিসিভ না করলেও এখানে আসা থেকে নিজেকে আটকাতে পারেনি। সরাসরি না তাকালেও মেয়েটা যে তার পানেই আসছে তা বুঝতে সময় লাগলো না নির্ভারের। ইচ্ছে হলো একবার ঘুরে ওই মুখখানা অবলোকন করতে, কিন্তু বিষণ্ণতায় ঘেরা চোখা মুখটা দেখার সাহস হলো না নির্ভারের। তার ভাবনার মাঝেই পাশ থেকে এক বন্ধু বলে উঠল, দোস্ত, মেয়েটা তোর কাছেই আসছে। শুনে নির্ভার আর দাঁড়াতে চাইল না। দুপা বাড়াতেই ভগ্ন কণ্ঠের ডাক কর্ণগোচর হতেই থেমে গেল। হয়তো এমন ডাকের পরে আর মেয়েটাকে এড়িয়ে যেতে সক্ষম হলো না। সিনিয়র ভাইয়া। নির্ভারকে যেতে দেখেই অর্থির চোখ দুটো ভরে উঠতে চাইল। অনেক কষ্টে তা রোধ করল। পিছন থেকে ভারাক্রান্ত স্বরে ডেকে উঠল। নির্ভারকে থামতে দেখে পুনরায় চলে যাওয়ার সুযোগ না দিয়ে দ্রুত পদে নির্ভারের সামনে গিয়ে দাঁড়ালো। বিমর্ষ স্বরটাকে রাগী স্বরে রূপান্তর করে তেজ নিয়ে শুধালো, আপনি আমার কল রিসিভ করেন না কেন? তোমার কোনো প্রয়োজনীয় কথা থাকতে পারে বলে মনে হয়নি, তাই অযথা ফোন রিসিভ করিনি। তৎক্ষণাৎ এমন অবজ্ঞাসূচক উত্তর পেয়ে অর্থির মন আরও ভারাক্রান্ত হলো। চেষ্টা করেও স্বরটাকে আর কঠোর রাখতে ব্যর্থ হলো। পাশে দাঁড়ানো দুটো ছেলের পানে একবার দেখে বলে উঠল, ঠিক আছে, এরপর থেকে ফোন রিসিভ করবেন, সব প্রয়োজনীয় কথা বলবো আপনার সাথে। বিমর্ষ স্বরে এমন বোকা জবাব পেয়ে নির্ভারে হাসি পেলেও হাসল না। সুযোগ পেতেই অর্থির নতমস্তকের পানে তাকিয়ে রইল নিষ্পলক। মেয়েটার অভিমান কষ্ট সব যেন বুঝতে সফল, বুঝেও যেন কিছু বুঝতে চাইল না নির্ভার। কিছু পলক তাকিয়ে থাকার পর ভারিক কিশোরে আদেশ দিল, এখন এখান থেকে যাও। যাওয়ার কথা শুনতেই অর্থি ছলছল করে তাকালো। ওই চোখ দুটো দৃষ্টিগোচর হতেই নির্ভার তার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। অর্থি নিজেকে শক্ত রাখার চেষ্টা করে অনুরোধের স্বরে শুধালো, আমার ফোন রিসিভ করবেন তো? না, এখন যাও। জবাবে অসম্মতি পেয়ে অর্থি পুনরায় নাছর বান্দার মতো আওড়ালো, কেন ধরবেন না? ধরতেই হবে আপনাকে। বলুন, ধরবেন?
নির্ভার এবার ধমকে উঠল, তোমাকে যেতে বলেছি না পাগল মেয়ে, যাও এখান থেকে। অন্য দুটো ছেলের সামনে এমন ধমক খেয়ে অর্থির চোখের বাঁধ ভেঙে গেল, এক ফোঁটা অশ্রু ঝরল। তা দেখতে পেয়ে নির্ভার নিজের মুঠো শক্ত করে ধরল। অর্থি আর কোনো উচ্চবাচ্য করল না। নির্ভারের দিকে একটা অশ্রুসিক্ত চাহনি নিক্ষেপ করে ছুটে যেতে চাইল। তখনই শ্রবণ হলো এক অকল্পনীয় বাক্য, আমার সাথে একটা ডেটে যাবে অর্থি? অর্থির পা দুখানা স্থির হলো, পিছু ঘুরে পুনরায় অবাক নেত্রদয় স্থাপন করল নির্ভারের পানে। ঠিক শুনল নাকি ভুল তা বিচার বিবেচনা করার আগেই নির্ভার পুনরায় বলে উঠল, কাল সকাল থেকে সন্ধে আমার সাথে কাটাবে, শুধু একটা দিন। অর্থি নিজের হাতের পিঠে নিজের কপল মুছে নিল। এত মেঘ না চাইতেই বৃষ্টিস্বরূপ। হঠাৎই যেন মন পুলকিত হলো। সাই জানাতে গিয়েও কি মনে করেই মুখটায় আধান ঘনিয়ে এলো। নেতিয়ে যাওয়া কণ্ঠে উচ্চারণ করল, কিন্তু কাল তো শুক্রবার, ছুটির দিনে আমি কিভাবে জবাব পেয়ে নির্ভার হাসল। নির্লিপ্ত স্বরে বলল, আমার মতো বেকার ছেলে টিউশনি বন্ধ দিয়ে অন্যদিন নিশ্চয়ই কাউকে সময় দিতে পারবে না। প্রপোজাল দিয়েছি, অ্যাকসেপ্ট করা কিংবা রিজেক্ট করা সব তুমি নির্ধারণ করবে। অর্থি এক মুহূর্ত কিছু ভাবল, পরক্ষণেই নিজেও আলতো হাসি ফুটিয়ে সম্মতি জানিয়ে বলে উঠল, তাহলে কাল দেখা হচ্ছে সিনিয়র। কাল সারাদিন তাহলে আমি পাচ্ছি, তাই তো? প্রশ্ন পেয়ে নির্ভার আর সেখানে দাঁড়ালো না। অর্থিকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে উচ্চারণ করে গেল, এখন ক্লাসে যাও মেয়ে, নসিবে থাকলে ঠিক দেখা পাবে।